সো ডিরাইভেশন অফ টেনজেন্সি পোর্টফোলিও, যেটা স্যার বলছে যে মিডে থাকবে বা শিওর থাকবে বলছে। তো মোটামুটি থাকার সম্ভাবনা বলা যায় 80% বা 90% বলা যায়। তো আমি সাজেস্ট করবো হচ্ছে যে আহ, এই ভিডিওটা দেখা উচিত ঠান্ডা মাথায়। দরকার লাগলে পানি টানি খাইয়া, মাথার মধ্যে পানি টানি দিয়া, মুখে পানি দিয়া রিল্যাক্স হয়ে এরপরে বসা উচিত। ঠিক আছে। তো আমি অলরেডি পানি টানি খাইছি, মুখে পানি টানি দিছি, মাথার মধ্যে পানি দিছি, দিয়ে বসছি আর কি ঠান্ডা হয়ে। অনেকক্ষণ লাগাই আমি এটা লিখলাম। লিখতে প্রায় 1 ঘন্টা মতো সময় লাগছে। হাত দেখে চলে না। তো আমি একটু সহজ করে লিখছি আর কি, স্যার যেভাবে ক্লাসে লিখছে এর থেকে একটু গুছায় লেখার চেষ্টা করছি, যাতে স্টেপ বাই স্টেপ হচ্ছে ইজিলি আমিও বলতে পারি, এবং এক্সামে যাতে একটু দ্রুত লিখতে পারি, কারণ এটা তো একটু লম্বা একটা জিনিস। তো এটা একটু গুছায় না লিখলে আহ, সময় লাগবে অনেক। তো আমি যেভাবে লিখছি, আশা করি যে এটা এভাবে লিখলে খুব বেশি একটা সময় লাগবে না। সো ফার্স্টে হচ্ছে স্টেপ ওয়ানে যেটা একটা পরিচিতি দেওয়া হয়েছে, যে বিভিন্ন টার্মের পরিচিতি, যেমন ডাব্লিউ। ডাব্লিউ মানে হচ্ছে কলাম ভেক্টর অফ ওয়েটস। ডাব্লিউ মানে তো আমরা ওয়েট এতদিন চিনে আসছি। এখন ডাব্লিউ মানে শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়েট না, বরং কয়েকটা ওয়েট। W1, W2, W3, এরকম অনেকগুলো ওয়েট। এটা একটা কলাম ম্যাট্রিক্স। এটাকে বলা হয় কলাম ভেক্টর। কলাম ভেক্টর বা কলাম ম্যাট্রিক্স একই কথা। তো এখন যে কোনো একটা জিনিসই আমরা যেটা দেখবো সেটা আসলে ম্যাট্রিক্স। এটা কোনো একটা একটা সিঙ্গেল সিঙ্গেল একটা সংখ্যা না। ডাব্লিউ মানে যে একটা সিঙ্গেল একটা ওয়েট এরকম না বিষয়টা। ডাব্লিউ মানে হচ্ছে একটা ডাব্লিউ এর একটা ম্যাট্রিক্স। সেম ভাবে এটাকে যদি আমি একটু ট্রান্সপোজ করি, যেটাকে ডাব্লিউ বার বলা যায়, বা এটাকে কি বলা যায়, ডাব্লিউ ট্রান্সপোজই বলে এটাকে। ডাব্লিউ এর উপর যে একটা কমা দিয়ে দেওয়া। তো এটা কলাম ম্যাট্রিক্সটা হয়ে যাবে কি র ম্যাট্রিক্স। যে কোনো কিছুর উপরে যদি আমরা এরকম একটা কমা দিই, এটাকে খুব সুন্দর ট্রান্সপোজ বলে। ট্রান্সপোজ করলে কলামটা কি হয়ে যাবে, রো হয়ে যাবে। তো ওই পরিচিতি আপাতত স্টেপ ওয়ানে জাস্ট পরিচয়। পরিচয় পর্ব। আরএফ। আরএফ মানে হচ্ছে রিস্ক ফ্রি অ্যাসেট। এটা একটা সিঙ্গেল সংখ্যা, এটা ম্যাট্রিক্স না। হ্যাঁ, আরএফ হচ্ছে একটা সিঙ্গেল নাম্বার। এটা খুব সম্ভবত 5% বা 6% কিছু একটা থাকবে। এই যে ওয়ান, এই ওয়ান হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ওয়ানকে ভালো করে চিনে রাখি। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। সো আমি এই পুরা খাতা জুড়ে চেষ্টা করছি এইভাবে ওয়ানটাকে লেখার। এই ওয়ানটা হচ্ছে একটা ম্যাট্রিক্স বোঝাবে। আর যেখানে সিঙ্গেল ওয়ান, নর্মাল একটা ওয়ান আমি লিখবো, সেখানে আমি এইভাবে লিখছি, জাস্ট একটা টান দিছি। ঠিক আছে। তাহলে এই যে এই ওয়ানটা হচ্ছে একটা ম্যাট্রিক্স বোঝাচ্ছে। এবং এই ম্যাট্রিক্সটার মধ্যে কি আছে, অনেকগুলো ওয়ান আছে। এই যে ওয়ান, 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 এরকম 3, 4, 5, 8, 10টা অনেকগুলো ওয়ান আছে। ঠিক আছে। এখানে আমার ওয়েট যে কয়টা হবে, সে কয়টা ওয়ান হবে, এরকম আর কি বিষয়টা। তাহলে এই ওয়ান, যেটাকে আমি বড় হাতের বলতে পারি, এই বড় হাতের ওয়ান হচ্ছে একটা ম্যাট্রিক্স। আর এই ছোট হাতের ওয়ান, যেগুলো একটা সিঙ্গেল একটা টান, হ্যাঁ, এগুলা হচ্ছে নর্মাল যে ওয়ান সেটা। এরপর আসতেছে মিউ। এই মিউ মানে কি? মিউ মানে হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স বা কলাম ভেক্টর বলা যায়। কলাম ম্যাট্রিক্স যেখানে কি থাকবে, 0.10, 0.12, এগুলা বিভিন্ন সিকিউরিটির রিটার্ন। বিভিন্ন সিকিউরিটির রিটার্ন। এই মিউ মানে কি? বিভিন্ন সিকিউরিটির রিটার্ন। ঠিক আছে, এগুলো হচ্ছে রিটার্ন। সাপোজ প্রথমটা হচ্ছে সিকিউরিটি এ এর রিটার্ন, পরটা বি এর রিটার্ন, পরটা সি এর রিটার্ন, ডি এর রিটার্ন, এইভাবে চলতেছে। এরপর আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আর ইটা। আর ই। আর ই কে আমরা এতদিন রিকোয়ার্ড রিটার্ন নামে চিনে আসছি। ওইটা আসলে রিকোয়ার্ড রিটার্ন না, বরং আর দিয়ে বোঝাচ্ছে রিটার্ন, আর ই দিয়ে বোঝাচ্ছে অ্যাক্সেস। অ্যাক্সেস রিটার্ন। এই যে আর ই মানে কি? আর ই মানে হচ্ছে অ্যাক্সেস রিটার্ন। সো অ্যাক্সেস রিটার্ন আমরা কেমনে বের করি? অ্যাক্সেস রিটার্ন বের করি হচ্ছে এই যে নর্মাল রিটার্ন থেকে আমরা কি করি, আরএফ মাইনাস করে দিই না। নর্মাল একটা রিটার্ন আমরা অ্যাক্সেস রিটার্ন সবসময় কিভাবে বের করি, যে একটা সিকিউরিটি রিটার্ন 10% মাইনাস তার রিস্ক ফ্রি রেট, রিস্ক ফ্রি রিটার্ন যেটা আছে সেটা সাপোজ 5%। তাহলে আমার অ্যাক্সেস রিটার্ন কত? অ্যাক্সেস রিটার্ন হচ্ছে 5%। তাই না? এটা আমরা এইভাবে বের করি। তো এখন যেহেতু ম্যাট্রিক্স ফর্মে, তাহলে আমি কি করব, আমার যে রিটার্নের যে ম্যাট্রিক্স, সেখান থেকে আমি মাইনাস করে দিব আমার আরএফ ইনটু একটা কলাম ম্যাট্রিক্স, মানে ওয়ান ম্যাট্রিক্স। ওয়ান ম্যাট্রিক্সটা কেন গুণ দিব? যাতে হইতেছে এই প্রত্যেকটা ওয়ান আরএফ হয়ে যায়। প্রত্যেকটা ওয়ান কি হয়ে যাবে, আরএফ হয়ে যাবে। আমি যদি আরএফ দিয়ে এই ওয়ান ওয়ান গুলাকে গুণ দেই, তাহলে এই প্রত্যেকটা ওয়ান কি হয়ে যাবে, আরএফ হয়ে যাবে। একটা সিম্পল একটা এক্সাম্পল ইউজ করছি এখানে। যেমন মিউ এর মান দিছি আমি 0.10, 0.12, 0.16। ঠিক আছে, এই তিনটা সংখ্যা লিখলাম। মাইনাস আরএফ এর মান আমি বসাইলাম সাপোজ 0.06। আর ওয়ান তো একটা ম্যাট্রিক্স, তো ম্যাট্রিক্স এর মান গুলো লিখলাম, ছোট হাতের ওয়ান তিনটা লিখলাম।
এই 0.06 দিয়ে আমি যদি গুণ দিই তিনটাকে, তাহলে তিনটে 0.06 হয়ে যায় না? তাহলে আমার মাইনাস করাটা সহজ হয়। যেমন 10 থেকে 0.6 মাইনাস 0.4 আসলো, 12 থেকে 6 মাইনাস 6 আসলো, 16 থেকে 6 গেলে 10 আসলো। তাহলে এই জিনিসটা যেটা আসলো সেটা কি অ্যাক্সেস রিটার্ন না? এটা কিন্তু সিকিউরিটি এ এর অ্যাক্সেস রিটার্ন। এটা কিভাবে পাইছি? সিকিউরিটি এ এর রিটার্ন মাইনাস অ্যাক্সেস, সিকিউরিটি বি এর রিটার্ন মাইনাস অ্যাক্সেস, এভাবে মাইনাস করে করে আমি অ্যাক্সেস রিটার্নটা পাইছি। এই জিনিসটাকে মনে রাখতে হবে। আর এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে মিউ মাইনাস আর এফ ওয়ান। হ্যাঁ, ওয়ান মানে কিন্তু এখানে মেট্রিক্স, আর এখানে আছে এই পুরাটাকে জিনিসটাকে বলতেছে অ্যাক্সেস রিটার্ন। আচ্ছা, এরপরে তাহলে এখানে শুরু করি। আমি একটা জিনিস দেখতেছিলাম। তো সিগমা স্কোয়ার পি এখন হচ্ছে আমাদের নতুন একটা টার্ম, যেটা হচ্ছে সিগমা স্কোয়ার পি। এটা হচ্ছে ভেরিয়েন্স। ভেরিয়েন্স তো আমরা চিনি। এখন ভেরিয়েন্স তো নর্মালি যেভাবে চিনে আসছি সেভাবে চিনলে হবে না, এখানে ম্যাট্রিক্স ফর্মে চিনতে হবে। সো সিগমা স্কোয়ার পি মানে হচ্ছে ডাব্লিউ এর ট্রান্সপোজ সামেশন ডাব্লিউ। ঠিক আছে? এই দুইটা জিনিস গুণ করলে আমার ভেরিয়েন্সটা আসে। তার মানে ভেরিয়েন্সের ফর্মুলা আমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে, যে ডাব্লিউ এর ট্রান্সপোজ সামেশন না, আসলে এটা হচ্ছে সামেশন না, এটা হচ্ছে একটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এই যে আমি এখানে পরিচয়টা লিখছি, এই যে সামেশন চিহ্নটাকে আমরা কি বলতেছি? ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। তার মানে এখানে অনেকগুলা ভেরিয়েন্স কোভেরিয়েন্স এর একটা ম্যাট্রিক্স আছে। এই যে সামেশন চিহ্নটার জায়গায় আমরা এই জিনিসটা, এই পুরো ম্যাট্রিক্সটা বসাবো। যেমন এটা হচ্ছে সিগমা ওয়ান ওয়ান, সিগমা ওয়ান টু, সিগমা ওয়ান থ্রি। তার মানে সিকিউরিটি ওয়ান এর ভেরিয়েন্স এটা, ওয়ান এবং দুই এর মধ্যে সম্পর্ক, এক এবং তিনের মধ্যে সম্পর্ক, এরকম একটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। এটাকে আমি সিমেট্রিক বলতেছি কেন? সিমেট্রিক বলতেছি কারণ এই যে সিগমা থ্রি ওয়ান লাস্টেরটা এবং এই কর্নারটা সিগমা ওয়ান থ্রি, এই দুটা কিন্তু সেম ভ্যালু হয়। এই দুইটা কর্নার মিলে যায় সেম ভাবে। সিগমা ওয়ান টু আর এই সিগমা টু ওয়ান একই একই ভ্যালু বসে এখানে। সিগমা টু থ্রি, এখানে থ্রি টু একই ভ্যালু বসে। আর এই কর্নার গুলো হচ্ছে একটা ডায়াগোনাল। তার মানে এটাকে যদি আমি একটা আয়না চিন্তা করি, একটা মিরর চিন্তা করি, তাহলে মিররের দুই পাশে সেম না? হুবহু সেম কিন্তু। এই পাশে থ্রি ওয়ান, ওই পাশে থ্রি ওয়ান, এখানে টু ওয়ান, এখানে টু ওয়ান, এখানে থ্রি টু, এখানে টু থ্রি, সেম যেহেতু এটাকে সিমেট্রিক বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখন সিগমা স্কোয়ার পি এর ফর্মুলাটাতে আসি, যেখানে আমরা ডাব্লিউ এর স্ল্যাশ নিব। ডাব্লিউ এর স্ল্যাশ মানে হচ্ছে এই যে এটা, এই লাইনটা। ঠিক আছে? এই লাইনটা, এটাকে মাল্টিপ্লাই করব এই ম্যাট্রিক্সটার সাথে। এরপরে আবার গুণ দিব কার সাথে? ডাব্লিউ এর সাথে। ডাব্লিউ বলতে এই যে এটার সাথে। তাহলে একটু চিন্তা করলে, এইটা যখন আমি এটার সাথে গুণ দিতেছি তখন কি আসবে? একটা রো কে আমি যখন এটার সাথে গুণ দিতেছি তখন আসবে এরকম তিনটা ভ্যালু আসবে। আমি যদি এই যে ডাব্লিউ স্ল্যাশ এর মানগুলা এবং এই সামেশনের ম্যাট্রিক্সটা গুণ দেই, তাহলে এইভাবে তিনটা ভ্যালু আসবে। এভাবে আসবে। উম, একটা রো, একটা কলাম, একটা রো, একটা কলাম, এগেইন রো কলাম। তার না, এভাবে না। একটা এটা এভাবে আসবে। এই, এই, এবং হচ্ছে এই। তাহলে তিনটা ভ্যালু আসবে। এই তিনটা ভ্যালুকে যদি আমি একটা কলাম ম্যাট্রিক্সের সাথে গুণ দেই, যেটা হচ্ছে আমার ডাব্লিউ, ডাব্লিউটা তো এইভাবে তিনটা মান থাকবে। এইটা এবং এটা যখন আমি গুণ দিব তখন এটা সিঙ্গেল একটা ভ্যালু আসবে। এটা সিঙ্গেল ভ্যালু আসবে, এটা একটা সিঙ্গেল ভ্যালু আসবে। ওইটাই হচ্ছে আসলে আমার সিগমা স্কোয়ার পি। সিগমা স্কোয়ার পি তো অবশ্যই আমার একটা ম্যাট্রিক্স হবে না, মানে অনেকগুলা ভ্যালু হবে এরকম তো বিষয়টা না। সিগমা স্কোয়ার পি মানে পোর্টফোলিও, পোর্টফোলিও ব্যালেন্স অবশ্যই একটা হবে। এখানে আমার যদি 100টা অ্যাসেটও থাকে, তাহলে মেবি আমার এই ওয়েট গুলা অনেক বড় হবে। ডাব্লিউ ওয়ান, ডাব্লিউ টু, এইভাবে 100টা পর্যন্ত যাবে। এই ভেরিয়েন্স কোভেরিয়েন্সটা অনেক বড় একটা ম্যাট্রিক্স হবে। কিন্তু মাল্টিপ্লাই যখন আমি করে ফেলবো, তখন এই ডাব্লিউ এর সাথে পর লাস্টে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তখন এটা সিঙ্গেল একটা ভ্যালু আসবে। এজন্য আমি এই যে তিনটা, এটা, এটা এই তিনটা ম্যাট্রিক্স গুণ দিলে কি আসে? একটা সিঙ্গেল একটা ভ্যালু আসে। সো যেটাকে আমরা বলতেছি সিগমা স্কোয়ার পি। আর সিগমা স্কোয়ার পি যেহেতু বুঝে গেছি, এখন সিগমা পি মানে তো হচ্ছে জাস্ট এই স্কোয়ারটাকে এই পাশে দিয়ে দিলেই রুট হাফ হয়ে যায়। তো এই গেল পরিচিতি পর্ব। এখন হচ্ছে ম্যাথ শুরু হবে, মানে ডিরাইভেশনটা স্টার্ট হবে, যেখানে আমাদের অবজেক্টিভ ফাংশনটা ইয়া করে নিতে হবে,
ডিফাইন করে নিতে হবে। সো আমাদের অবজেক্টিভ ফাংশন কি, আমাদের আমাদের এখানে অবজেক্টিভ কি? আমাদের অবজেক্টিভ হচ্ছে যে টেনজেন্সি পোর্টফোলিও নির্ণয় করা, তাই না? আমাদের ডিরাইভেশন, প্রশ্নটার নাম কি? প্রশ্নটা হচ্ছে ডিরাইভেশন অফ টেনজেন্সি পোর্টফোলিও। সো টেনজেন্সি পোর্টফোলিও মানে হচ্ছে, গ্রাফটা যদি দেখি এখানে, গ্রাফটা যদি আঁকি, এরকম একটা গ্রাফ হয়। এবং এই যে আমরা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্টটা চুজ করার ট্রাই করি, ম্যাক্সিমাম পয়েন্ট, এটা এটা হচ্ছে টেনজেন্সি পয়েন্ট যে এখানে লাগতেছে আর কি, এই লাইনটা, এই সিএল ক্যাপিটাল অ্যালোকেশন লাইনটা যেখানে লাগতেছে, এটাকে আমরা বলতেছি টেনজেন্সি পোর্টফোলিও। টেনজেন্সি পোর্টফোলিওটা আমরা চাচ্ছি কি সবসময় হায়ার হোক। আমরা এই লাইনটাকে কিন্তু অপটিমাম ক্যাল বলি না, এই লাইনটাকে অপটিমাম ক্যাল বলি না, এই লাইনটাকে অপটিমাম ক্যাল বলি না। অপটিমাম ক্যাল কোনটা? আমার হাইয়েস্টটা, যেটাকে যেখানে আমার এটা শার্প রেশিওটা হাইয়েস্ট হচ্ছে। তাহলে এখানে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে শার্প রেশিওটাকে ম্যাক্সিমাইজ করা, শার্প রেশিওটাকে ম্যাক্সিমাইজ করা, যাতে আমরা ওই যে একদম হায়ার ক্যালটাকে অ্যাচিভ করতে পারি। সো উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শার্প রেশিওকে ম্যাক্সিমাইজ করা। শার্প রেশিওর ফর্মুলা কি? এক্সেস রিটার্ন ডিভাইড বাই পোর্টফোলিও রিস্ক। এক্সেস রিটার্ন একটু আগে পরিচয় দিয়ে আসছি। এক্সেস রিটার্ন মানে হচ্ছে এই যে আর ই, তাই না? আর ই কে বলা হচ্ছে এক্সেস রিটার্ন। তো এই যে এক্সেস রিটার্ন মানে হচ্ছে এই যে আর ই লেখা হইলো। এখন এক্সেস রিটার্ন যেটা আমরা এখানে বের করছি, সেটা হচ্ছে তো আসলে বের হবে কিভাবে? একটা ম্যাট্রিক্সে বের হবে, তাই না? এই আর এটা একটা কিন্তু একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্স তো আমার এখানে শার্প রেশিওতে তো আমি ম্যাট্রিক্স বসাইতে পারবো না। শার্প রেশিওতে আমাকে একটা সিঙ্গেল ভ্যালু বসাইতে হবে। কারণ শার্প রেশিওর ফর্মুলা আমরা কিভাবে দেখছি? এক্সেস রিটার্ন ডিভাইড বাই পোর্টফোলিও রিস্ক। একটা সিঙ্গেল, একটা উপর একটা সংখ্যা বসে, নিচে একটা সিঙ্গেল একটা সংখ্যা বসে, ডিভাইড ডিভাইড করলে আমাদের একটা ভ্যালু ভ্যালু চলে আসে। এখন আমি যদি এক্সেস রিটার্নের জায়গায় একটা এই ম্যাট্রিক্স বসাই দিই, তাহলে তো আমি পোর্টফোলিও রিস্ক দিয়ে এটা ভাগ করতে পারবো না, বা ভাগ করলেও একটা ম্যাট্রিক্স চলে আসবে। যার কারণে এই অ্যাক্সেস রিটার্ন মানে হচ্ছে এখানে আমার একটা সিঙ্গেল ভ্যালু বসাইতে হবে, একটা একটা ভ্যালু বসাইতে হবে। যেটা করব, আর ই আমাদের যে ম্যাট্রিক্স যেটা আছে সেটাকে আমি ডাব্লিউ এ ট্রান্সপোজ ট্রান্সপোজ দিয়ে কি করে দিতেছি? গুণ দিয়ে দিতেছি। তার মানে হচ্ছে ডাব্লিউ এ ট্রান্সপোজ বলতে এই লাইনটা না, ডাব্লিউ এ ট্রান্সপোজ বলতে কিন্তু এই লাইনটা। এবং এটা আমি কার সাথে গুণ দিব? গুণ দিব হচ্ছে অ্যাক্সেস রিটার্নের যে একটা ম্যাট্রিক্স আছে, যেটা আমরা এখানে এক্সাম্পল হিসেবে বের করছি, 0.4, 0.6, 0.10। এটা যদি গুণ দেই, তাহলে এখানে তিনটা ভ্যালু, এই তিনটা ভ্যালু এবং এই তিনটা ভ্যালু গুণ দিলে অবশ্যই একটা সিঙ্গেল ভ্যালু আসবে। ওই সিঙ্গেল ভ্যালুটাই হচ্ছে আমার অ্যাক্সেস রিটার্ন। তার মানে এখানে অ্যাক্সেস রিটার্নের মেইন ফর্মুলা হয়ে যাচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ ইন্টু আর ই। এটাকে ভালোভাবে মুখস্থ রাখতে হবে, কারণ এটা আমাদের পরে কাজে লাগবে। ঠিক আছে? অ্যাক্সেস রিটার্নের ফর্মুলা একটু পরে আবার কাজে লাগবে। সো এটাকে যত সম্ভব মানে আপাতত এটাকে মুখস্থ করে গেলে ভালো, এটা পরবর্তী জায়গাগুলো বুঝতে সুবিধা হবে। পোর্টফোলিও রিস্ক, পোর্টফোলিও রিস্ক আমরা একটু আগে দেখছি। এই যে পোর্টফোলিও রিস্ক হচ্ছে এটা, সিগমা পি সমান সমান ডাব্লিউ ট্রান্সপোজ ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স ডাব্লিউ তার উপরে হাফ। এই জিনিসটা এই যে এখানে বসানো হয়েছে। এই দুইটা টার্মকে মুখস্থ করে ফেললে ভালো। হ্যাঁ, দুইটা টার্মকে যত একটু সময় নিয়ে একটু পজ করে ভিডিওটা একটু মুখস্থ করে গেলে সামনের গুলা বুঝতে সহজ হবে। তাহলে অ্যাক্সেস রিটার্ন মানে হচ্ছে ডাব্লিউ ট্রান্সপোজ আর ই, আর পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে এই পুরাটা। দুইটা ডাব্লিউ থাকতেছে মাঝখানে, মানে দুইটা ডাব্লিউ, একটা ডাব্লিউ ট্রান্সপোজ, একটা ডাব্লিউ, মাঝখানে একটা ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, আর তার উপরে হাফ। ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিছিলাম যে আহ উপরেরটা কিভাবে এই যে সিঙ্গেল হচ্ছে, একটা সিঙ্গেল একটা ভ্যালু হচ্ছে, ওইটা তো আমি উপরে গিয়ে দেখাইছি, এখানে ছেড়ে দেখাইতে পারতাম। এই যে এটা হচ্ছে আমার ডাব্লিউ স্ল্যাশের, ডাব্লিউ স্ল্যাশের মানগুলো আমি তিনটা এখানে আন্দাজি বসাইছি। এবং আর ই মানে হচ্ছে 4, 6, 10, এগুলো হচ্ছে অ্যাক্সেস রিটার্ন। এই তিনটা গুণ দিলে 7%, অলমোস্ট, আমি এটা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করি নাই, মনে মনে একটা ক্যালকুলেশন করছি, এটা 7-এর মতো আসে। এরপরে আহ নিচেরটা, নিচেরটা কিভাবে একটা সিঙ্গেল ভ্যালু হয় অলরেডি আগে আগে এখানে বলছি, তাই না? এই যে এখানে বলছি যে নিচেরটা কিভাবে একটা সিঙ্গেল ভ্যালু হয়। এই যে এই পুরাটা একটা সিঙ্গেল ভ্যালু কেমনে হয় এটা বলছি কিন্তু। এই যে ডাব্লিউ ট্রান্সপোজ, এরপরে ইনটু ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স হবে, এখানে আমি 1, 1 লিখছি। সরি সরি, এটা তো কনস্ট্যান্টটা নিয়ে আলোচনা, কনস্ট্যান্টটা পরে আসতেছে। যাই হোক, তাহলে এই যে রিস্ক যেটা, রিস্ক রিস্ক কিন্তু কেমনে সিঙ্গেল ভ্যালু আগের আগের ইয়াতে বলছি। তো এটা আর এখানে বলা দরকার না। এখন কনস্ট্যান্ট, এটা এই এক্সাম্পলটা হচ্ছে কনস্ট্যান্ট নিয়ে। তাহলে আমার অবজেক্টিভ ফাংশন ডিফাইন করে ফেললাম। অবজেক্টিভ ফাংশন কি? সিম্পল, শার্প রেশিওটাকে ম্যাক্সিমাইজ করবো আমরা। শার্প রেশিওর ফর্মুলা হচ্ছে এক্সেস রিটার্ন ডিভাইড বাই পোর্টফোলিও রিস্ক। এক্সেস রিটার্নের ফর্মুলা এটা, পোর্টফোলিও রিস্কের ফর্মুলা এটা। এটা হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন, এটাকে আমি ম্যাক্সিমাইজ করতে চাই। আমার কনস্ট্রেন্ট কি? একটা পোর্টফোলিওকে যখন আমি ম্যাক্সিমাইজ করি, আমরা আগের লেকচারগুলোতে দেখে আসছি, আহ প্রত্যেকটা ইয়াতেই মানে প্রত্যেকটা প্রবলেমের মধ্যে কিন্তু কনস্ট্রেন্ট থাকে, প্রত্যেকটা পোর্টফোলিও প্রবলেমে কিন্তু একটা কনস্ট্রেন্ট থাকে। সেই কনস্ট্রেন্টটা কি? সামেশন অফ ওয়েট গুলা 1 হয়, তাই না? সামেশন অফ
প্রত্যেকটা ওয়েট ইকুয়াল টু 1 হয়, তাহলে এই সামেশন অফ ওয়েটকে আমি ম্যাট্রিক্স দিয়ে লিখলাম এখানে। সামেশন অফ ওয়েটকে আমি এখানে ম্যাট্রিক্স দিয়ে লিখলাম। সামেশন অফ ওয়েট আমরা নর্মালি কি এভাবে এইভাবে লিখে আসছি যে W1 প্লাস W2 ইকুয়াল টু 1, এতদিন এভাবে লিখে আসছি। তো এখন আমি কি করতেছি, এটাকে একটা ম্যাট্রিক্স ফর্মে লিখলাম। ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখলাম, এই যে ডাব্লিউ এর ট্রান্সপোজ যেটা হচ্ছে 0.27, 0.33, 0.440, এই তিনটা ওয়েটকে আমি যদি রোতে লিখি তাহলে তো এটা ট্রান্সপোজ হয়ে যায়। ইনটু এই যে একটা কলাম ওয়ান ম্যাট্রিক্স নিলাম, ওয়ান ম্যাট্রিক্স দিয়ে আমি যদি গুণ দিই এই তিনটা এবং এই তিনটা যদি আমি গুণ দিই তাহলে কিন্তু 1 আসে। এই যে 0.27 প্লাস ইন্টু 1, 0.33 ইন্টু 1, 0.40 ইন্টু 1, এভাবে কিন্তু 1 আসে। তাহলে আমার এই যে 1 আসার কথা না, W1 প্লাস W2 ইকুয়াল টু 1 আসার কথা। তার মানে এই যে ম্যাট্রিক্সটা যেটা আমি লিখছি এখানে, এটা ভুল লিখি নেই, কারণ এটার আনসার তো 1ই আসতেছে। তার মানে এই W1 প্লাস W2 আমি না লিখে আমি কি করতে পারি, ডাব্লিউ এ ট্রান্সপোজ ইন্টু 1 এতটুকু লিখে ফেলতে পারি। তাহলে এই জিনিসগুলা আসলে আহ, এই যে ইকুয়েশনটা থেকে এটা কিভাবে আসছে এগুলা কিন্তু আলোচনা হয় নাই ক্লাসে। হ্যাঁ, এবং এটা কিন্তু ইজিলি বোঝারও উপায় নাই যে W1 প্লাস W2 এটাকে তুলে আমি W/1 দিতে পারি। মানে এটা এগুলো নিয়ে অনেক পড়াশোনা করলে তখন এগুলো দেখলেই বোঝা যাবে যে আচ্ছা আচ্ছা এই দুইটা জিনিস প্লাস করা মানে যে কথা, ডাব্লিউ এর ট্রান্সপোজ নিয়ে 1 বসায় দেওয়া একই কথা। এগুলো কিন্তু এখনো আমাদের মাথায় ওইভাবে সেট হয় নাই, বসে নেই, কারণ আমরা জাস্ট একটা একটা লেকচার মাত্র পড়তেছি। তো এই জিনিসটা মুখস্থ করে নিতে হবে আপাতত। অ্যাক্সেস রিটার্নের ফর্মুলা মুখস্থ করে নিতে হবে, যেটা ম্যাট্রিক্স ফর্মে অ্যাক্সেস রিটার্নের ফর্মুলা এভাবে লিখতে হয়। পোর্টফোলিও রিস্কের ফর্মুলা আমরা যেভাবে এতদিন শিখে আসছি সেভাবে তো শিখছি, এখন ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখতে হয় সেটা তো আমরা নর্মালি চিনি না। তো এটাকে মুখস্থ করে ফেলতে হবে। এতদিন যেরকম আমরা বিভিন্ন ফর্মুলা মুখস্থ করে আসছি, রিস্কের ফর্মুলা, রিটার্নের ফর্মুলা, এখানেও যেটা করতে হবে রিস্কের ফর্মুলা, রিটার্নের ফর্মুলা এবং কনস্ট্যান্টের ফর্মুলাটা মুখস্থ করে ফেলতে হবে। এই তিনটা জিনিস মুখস্থ, ঠিক আছে। এরপরে আগাই স্টেপ 3, যেখানে আমরা নর্মালি প্রত্যেকটা ম্যাথে যেটা করে আসছি, অবজেক্টিভ ফাংশন এবং কনস্ট্যান্ট ডিফাইন করার পরে পরের কাজটাই হচ্ছে আমাদের ল্যাগ্রেঞ্জ ফাংশনটাকে লিখে ফেলা। সো ল্যাগ্রেঞ্জ ফাংশন কিভাবে লিখি, অবজেক্টিভ ফাংশন প্লাস ল্যামডা দিয়ে এরপরে কনস্ট্যান্ট গুলাকে বসাই দিতে হয়। তাহলে ল্যামডা, এখানে যেহেতু কনস্ট্যান্ট একটা, তাহলে ল্যামডা দিয়ে আমি একটা কনস্ট্যান্ট লিখছি। যদি আমার কনস্ট্যান্ট আরেকটা থাকতো সেক্ষেত্রে আমি এখানে ল্যামডা 2 ইউজ করতাম। ল্যামডা 2 ইউজ করে আরেকটা কনস্ট্যান্ট আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতাম। কিন্তু যেহেতু এখানে কনস্ট্যান্ট একটা, তো জাস্ট ল্যামডা ইন্টু কনস্ট্যান্ট, এই যে কনস্ট্যান্ট যেটা কনস্ট্যান্ট কই, এই যে এটা ডাব্লিউ এর উপরে /1 ইকুয়াল টু 1। সো এটাকে আমি একটু ঘুরাইতে বলে গেছি, ঘুরাইতে হবে এটাকে। প্রত্যেকটা কনস্ট্যান্টকে তো আমরা ঘুরাই, যে 1 মাইনাস, এই জিনিসটা যদি আমি ওই সাইডে পাঠাই দিই তাহলে মাইনাস হয়ে যায় না, তার উপরে /1 ইকুয়াল টু 0, এরকম হয় যেন কনস্ট্যান্ট ফাংশনটা, কনস্ট্যান্টটা। এই জিনিসটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখতেছি, 1 মাইনাস ডাব্লিউ এর ট্রান্সপোজটাকে ব্র্যাকেট দিয়ে লিখতেছি আর কি। ঠিক আছে, এই যে ব্র্যাকেট দিয়ে লিখলাম। আর অবজেক্টিভ ফাংশনটা হুবহু বসাই দিলাম, এই যে অবজেক্টিভ ফাংশন এটা, এটাকে হুবহু এখানে বসাই দিলাম। তাহলে এই হচ্ছে আমার অবজেক্টিভ ফাংশন ডিফাইন করা ডান। এখন আসতেছে এই যে অবজেক্টিভ ফাংশনটাতে আমাদের ভেরিয়েবল আছে কয়টা, ভেরিয়েবল আছে দুইটা, একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে ল্যামডা। এই দুইটা ভেরিয়েবল আছে, এই দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে এখন আমার যেটা করতে হবে এফওসি করতে হবে, ফার্স্ট অর্ডার কন্ডিশন করতে হবে। হ্যাঁ, মানে ডিরাইভেশন করতে হবে আর কি। তাহলে এই পুরো ফাংশনটাকে আমি লিখলাম, সাথে এটা এটা দিয়ে দিলাম। ফর্মটা একটু শেষ হোক। তাহলে আমি এই ফাংশনটাকে এখন কি করব, ডিরাইভেশন করব। কার সাপেক্ষে, আর ডাব্লিউ এর সাপেক্ষে। ঠিক আছে, ল্যামডা সাপেক্ষে আহ করতে করার কথা ল্যামডার সাপেক্ষে, কিন্তু ল্যামডার সাপেক্ষে তো মনে হয় করে নাই। ল্যামডার সাপেক্ষে করা লাগবে না, কারণ ল্যামডা তো আমরা আমাদের এখানে বের করার দরকার নেই। সো জাস্ট ডাব্লিউ এর সাপেক্ষে আমি এটাকে এফওসি করে ফেলবো। হ্যাঁ, তাহলে ডাব্লিউ এর সাপেক্ষে যদি করি আমরা এটাকে এভাবেই তো লিখি যে ডি বাই ডি ডাব্লিউ, এবং পুরা ফাংশনটা লিখলাম। এখন আহ এরপর লাইনে কি করলাম, এই যে উপরের অংশটা ডাব্লিউ, এটা আর এটাকে আমি সংকেত করে লিখলাম FW। মানে এটাকে আমি এটার একটা বলা যায়, আমরা নর্মাল ওই যে এটা সমান ধরি না, বিভিন্ন এক্স এক্স ওয়াই ধরি। তো সাপোজ আমি এই পুরাটাকে কি ধরছি, এফ ধরছি। হ্যাঁ, FW, পুরোটাকে আমি FW ধরছি। এবং নিচের যে অংশটা আছে, নিচের অংশটা, এটাকে আমি GW ধরলাম। হ্যাঁ, GW ধরলাম। তাহলে উপরেরটা আমার হয়ে গেল FW, নিচেরটা হয়ে গেল GW। এখন আর বাকি অংশটা তো ঠিকঠাকই আছে।
এটা কোনো চেঞ্জ করে নাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই যে প্রথম টার্ম যেটা, সেটাকে ডেরিভেশন করতে হবে। এই যে প্রথম টার্মটা, এটা কিন্তু একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশটাকে আমার কি করতে হবে, ডাব্লিউ এর সাপেক্ষে ডিরাইভেশন করতে হবে। এই যে ডাব্লিউ ডাব্লিউ ভ্যালুটার সাপেক্ষে কি করতে হবে, ডিরাইভেশন করতে হবে। এখন একটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশকে ডিরাইভেশন করার নিয়ম কি, এটা তো একটু তাহলে পরে আসি। প্লাস দিয়ে পরের অংশটাকে ডিরাইভেশন করে ফেলে, এটা সিম্পল। তাহলে এটাকে গুণ করে নিছি আমি, সিগ আর ল্যামডা দিয়ে এক রে গুণ দিলে কত আসে, ল্যামডা আসে। আর ল্যামডা দিয়ে এটাকে গুণ দিলে আসে এটা। ঠিক আছে, এখন এই ল্যামডাকে যদি আমি ডাব্লিউ এর সাপেক্ষে ডিরাইভেশন করি, এখানে তো ডাব্লিউ নাই, তার মানে এটা ডিলিট হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। তো এটা এটা এখানে বসে নাই। আর মাইনাস, এই যে মাইনাস দিলাম, এখানে কিন্তু একটা ডাব্লিউ আছে, তাই না? একটা ডাব্লিউ আছে। সো এই ডাব্লিউ প্রাইম মানে ডাব্লিউ স্ল্যাশকে আমি যদি ডাব্লিউ এর সাপেক্ষে করি, ডিরাইভেশন করি, তাহলে ডাব্লিউটা উঠে যাবে। ডাব্লিউটা উঠে যাবে। তাহলে কি থাকবে, ল্যামডা এবং এই যে ওয়ান নামের একটা ম্যাট্রিক্স আছে, এই ল্যামডা এবং ওয়ান থাকবে, এই দুইটা জিনিস থাকবে। ঠিক আছে, ডেরিভেশন নর্মালি আমরা বোঝার কথা যে সাপোজ আমি 2x বা এক্স স্কোয়ারকে আমি যদি ডেরিভেশন করতে চাই, হ্যাঁ, এক্স স্কোয়ারকে আমি যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করি, তাহলে আমরা কি পাই, টু সামনে চলে আসে এবং এক্স বসাইতে হয়। আর এক্স এর পাওয়ার হিসেবে যে টু ছিল আগে, টু মাইনাস হয়ে যায় ওয়ান। এটা তো নর্মাল নিয়ম ডেরিভেশন করার। তো এক্স স্কোয়ারকে আমরা ডেরিভেশন করলে কি পাই, টু এক্স ওয়ান পাই, তাই না? এই টু টু মাইনাস ওয়ান তো ওয়ান হয়ে যাবে, তাহলে কি হবে, এক্স টু এক্স হবে। আবার সিম্পল এক্স কে যদি আমি ডেরিভেশন করি এক্স এর সাপেক্ষে, জাস্ট এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করলে কিন্তু কি হয়, এক্সটা উঠে যায়। এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করলে এই যে এক্স এর উপরে পাওয়ার আছে ওয়ান, এই ওয়ান সামনে চলে আসলো। এরপরে কি বসাবো, এক্স এর উপরে ওয়ান মাইনাস ওয়ান, তার মানে এটা জিরো হয়ে গেল। এক্স এর উপরে জিরো, এক্স এর উপরে জিরো মানে ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান। তার মানে আমি যখন এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করতেছি, তখন আসলে এক্সটা সিম্পলি উঠে যাবে, ওয়ান বসে যাবে। ঠিক আছে, তাহলে আর কনস্ট্যান্ট যদি হয়, যেমন এখানে একটা কনস্ট্যান্ট, ল্যামডাটা তো একটা কনস্ট্যান্ট, আমি তো ডাব্লিউ এর সাপেক্ষে ডেরিভেশন করতেছি, আমার ডেরিভেশনটা কিন্তু ডাব্লিউ এর সাপেক্ষে। তো ডাব্লিউ এর সাপেক্ষে যখন ডেরিভেশন করি, তখন ডাব্লিউ ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তাহলে এই যে ল্যামডা যেটা, এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে এটা আউট হয়ে যাবে, এটা জিরো হয়ে যাবে। আর এখানে যেহেতু ডাব্লিউ আছে, তার মানে এই কনস্ট্যান্টটা সিম্পলি বসে যাবে, আর এই ডাব্লিউটা উঠে যাবে, ওয়ান হয়ে যাবে। ডাব্লিউ উঠে গিয়ে আমরা দেখছি যে এক্স উঠে গিয়ে এক্স কে এক্স এর সাপেক্ষে ডেরিভেশন করলে ওয়ান হয়। সেম ভাবে ডাব্লিউ প্রাইমটা, ডাব্লিউ স্ল্যাশ কেও ডাব্লিউ এর সাপেক্ষে ডিরাইভেশন করলে এটা ওয়ানই হয়। মানে ডাব্লিউ কে ডিরাইভেশন করলেও যা হবে, ডাব্লিউ স্ল্যাশ কে ডিরাইভেশন করলেও সেমই হয়। ঠিক আছে, কোনো পার্থক্য নেই। তাইলে ডাব্লিউ এর স্ল্যাশ কে আমি যদি ডাব্লিউ এর সাপেক্ষে ডেরিভেশন করি, ওয়ান হয়ে যাচ্ছে। আর এই যে ওয়ান যে একটা ম্যাট্রিক্স আছে, এই ওয়ান ম্যাট্রিক্সটা আমি বসাই দিলাম। তাহলে নিচের অংশটা, লাস্টের অংশটা গেল। এখন আসতে হবে প্রথম অংশটাতে, যেটা হচ্ছে একটা ভগ্নাংশকে ডিরাইভেশন করা। তো ভগ্নাংশ ডিরাইভেশন আমরা ফর্মুলা কোথাও না কোথাও পড়ছি, বা এই ক্লাসেই পড়ছি, আগেও ইয়াতে পড়ে আসছে, তাও আবার একটু বলি। সেটা হচ্ছে উপরের অংশটা এফ ডাব্লিউ, নিচের অংশটা কি, জি ডাব্লিউ। এই দুইটা ভেরিয়েবলকে ইউজ করে এই পুরা জিনিসটা লিখতে হবে আমাকে। ডিরাইভেশন করার নিয়ম হচ্ছে এই পুরা ফর্মুলাটাকে আগে আগে ডিফাইন লিখে নিতে হবে। সেটা কি, ফর্মুলাটা হচ্ছে হর, হর বসাইতে হবে, যা আছে তা, হরকে বসাই দিলাম, জি ডাব্লিউ ইন্টু উপরেরটার ডিরাইভেশন, এফ ডাব্লিউ এর মানে লবের ডিরাইভেশন। তাহলে এই যে এফ ডাব্লিউ, নিচে দেখি, নিচে লিখছি ডি ডাব্লিউ মানে ডিরাইভেশন ডাব্লিউ এর সাপেক্ষে, এই জিনিসটা লিখে নিলাম, মাইনাস ফর্মুলা থেকে আসছে। এরপরে যেটা করতে হবে, হর মানে লব, সরি, লব লিখতে হবে ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, হরের ডিফারেন্সিয়েশন। তাহলে আগেরটা কি ছিল, প্রথমটা ছিল হচ্ছে হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, এটা হর প্রথমটা, ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, ইন্টু লবের ডিফারেন্সিয়েশন, আর লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এভাবে লিখে নিলাম। আর নিচে হচ্ছে হরের স্কোয়ার, নিচে হচ্ছে হরের স্কোয়ার, এটা পুরোটা একটা ফর্মুলা। ঠিক আছে, আমাকে যদি এখানে এক্স এবং ওয়াই দিয়ে দিত, তাহলে আমি কিভাবে লিখতাম, এখানে লিখতাম ওয়াই নিচেরটা, ইন্টু এক্স এর ডিফারেন্সিয়েশন লিখতাম, মাইনাস এখানে আবার আমি কি করতাম, লবটা লিখতাম মানে উপরেরটা লিখতাম, হ্যাঁ, ইন্টু আমি নিচেরটা ডিফারেন্সিয়েশন বসাইতাম, নিচে হচ্ছে হরের স্কোয়ার বসাইতাম। মানে এখানে যাই দিয়ে দেখ না কেন, আমাকে ফর্মুলাটা এভাবে লিখতে হবে। লিখলাম। এখন কি করতে হবে, জি ডাব্লিউ এর মানটা বসাই দিতে হবে। তো জি ডাব্লিউ এর মান আমরা যেটা আগে ধরছিলাম সেটা বসাই দিলাম।
এবং এখানে এফ ডাব্লিউ কে আমার ডাব্লিউ এর সাপেক্ষে ডেরিভেশন করতে হবে। তাহলে এফ ডাব্লিউটা কাকে ধরছিলাম একটু দেখি। এফ ডাব্লিউ হচ্ছে যে উপরেরটাকে ধরছিল। তাহলে উপরেরটাকে যদি আমি ডাব্লিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আর ই একটা কনস্ট্যান্ট, ডাব্লিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, এটা তো অলওয়েজ ডাব্লিউ এর সাপেক্ষে। তাহলে ডাব্লিউ এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করতেছি, আর এটা একটা কনস্ট্যান্ট, এই যে আর এটা বসাই দিলাম। আর ডাব্লিউ, এটা তো ওয়ান হয়ে যায়, একটু আগে বলছি যে ডাব্লিউ কে ডাব্লিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে তো এটা ওয়ান হয়ে যায়। তাহলে এখানে ওয়ান আর লেখার দরকার নেই। তাহলে গেল এই দুইটা টার্ম। এরপরে আসি লব। লব লিখতে হবে সিম্পলি। লব কত? লব হচ্ছে উপরেরটা, এই যে ডাব্লিউ স্ল্যাশ আর ই। তাহলে এই যে এফ ডাব্লিউ এর মানটা বসাই দিলাম, সিম্পল মানটা বসাই দিলাম ইনটু। এখন যেটা করতে হবে, আমার নিচেরটা ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এই যে হরের ডিফারেন্সিয়েশন। তাহলে হরের ডিফারেন্সিয়েশনটা করি। এই যে এটা এটা হচ্ছে আমার হর। এই হরের ডিফারেন্সিয়েশন কিভাবে করব? এটা কিন্তু একটা আহ আহ, কি বলা যায়, দুই তিনটা টার্মের উপরে একটা হাফ মানে একটা পাওয়ার আছে, তাই না? এটাকে বলা হয় খুব সম্ভবত চেইন রুল। এটাকে বলা হয় চেইন রুল। এই যে এরকম একটা জিনিসের উপরে যখন একটা পাওয়ার পাওয়ার থাকবে, তখন এটাকে বলা হয় চেইন রুল। তাহলে এখানে কি করতে হবে? হাফকে সামনে নিয়ে আসতে হবে। চেইন রুলের নিয়ম কি? চেইন রুলের নিয়ম হচ্ছে উপরে যেটা থাকবে পাওয়ার, সেটাকে সামনে নিয়ে আসতে হবে। তাহলে আনলাম হাফ, সামনে আসলাম, এবং হাফের পরে বাকি যা থাকবে সেটা সিম্পলি দেখে দেখে লিখতে হবে। তাহলে এই যে দেখে দেখে লিখলাম। এরপর যেটা করতে হবে, হাফের থেকে মাইনাস ওয়ান করে দিতে হবে। হাফের থেকে মাইনাস ওয়ান করে দিতে হবে। এই যে হাফ থেকে মাইনাস ওয়ান করে দিলাম। এটা তো নর্মালি আমরা করি, যেটা করি যে আহ, আহ, উপর পাওয়ারটাকে সামনে নিয়ে আসি, এরপরে যা আছে তা লিখি, এরপরে হাফ থেকে মাইনাস ওয়ান করে দিই, তাই না? এটা তো আমরা নর্মালি করি। তাহলে যে হাফ সামনে আসলো, যা আছে তা লিখলাম, হাফ থেকে মাইনাস ওয়ান করে দিলাম। এরপরে ইনটু দিতে হবে, দিয়ে আমাকে ভিতরের অংশটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এরকম পাওয়ার থাকলে এটা করতে হয়। ঠিক আছে, পাওয়ার থাকলে এটা করতে হয় যে প্রথমে হাফ সামনে আসে, পুরাটা দেখে দেখে লিখবো, হাফ থেকে মাইনাস ওয়ান করবো। এটাকে বলে আউটার ডিফারেন্সিয়েশন। এটাকে বলে আউটার ডিফারেন্সিয়েশন। এই যে হাফটাকে নিয়ে আমি কাজ করতেছি, জাস্ট হাফ। হ্যাঁ, হাফকে সামনে আনলাম, পুরাটা লিখলাম, হাফ থেকে মাইনাস ওয়ান করে দিলাম। তাহলে এই অংশটা হচ্ছে আমার আউটার ডিফারেন্সিয়েশন। এখন আমাকে করতে হবে কি? ইনার ডিফারেন্সিয়েশন, মানে ভিতরে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই যে ডাব্লিউ স্ল্যাশ, এরপর সামেশন ডাব্লিউ, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এটাকে বলে চেইন রুল। ঠিক আছে, এরকম যদি থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এরকম যদি থাকে কোনো সময় কোনো জায়গায়, দুইটা টার্মের উপরে যদি, দুইটা টার্ম, তিনটা টার্ম, চারটা টার্মের উপর যদি একটা স্কোয়ার থাকে বা থ্রি থাকে, তাহলে এটাকে যেভাবে ডিফারেন্সিয়েশন করতে হয় সেটা হচ্ছে, এই যে টু সামনে চলে আসবে, এক্স প্লাস ওয়াই আমাকে দেখে দেখে লিখতে হবে। এক্স প্লাস ওয়াই দেখে দেখে লিখলাম, টু থেকে মাইনাস ওয়ান করে দিলাম, ইনটু আমাকে আবার ভিতরে ঢুকতে হবে, ভিতরে ডিফারেন্সিয়েশনটা আবার নর্মালি করে নিতে হবে। তাইলে এটাকে বলে কোশন রুল, সরি ইয়া রুল, চেইন রুল। তাহলে নিচের এখন ভিতরে একটা ইনার ডিফারেন্সিয়েশনটা করি। ডাব্লিউ, এটা ডাব্লিউ, তাই না? দুইটা ডাব্লিউ হয়ে গেল না? ডাব্লিউ স্কোয়ার, ডাব্লিউ আর ডাব্লিউ গুণ করলে কি হয়? ডাব্লিউ স্কোয়ার। এখানে আমার উপরে ট্রান্সপোজ আছে কিনা এটা নিয়ে আমার মাথা ব্যথা দরকার নাই। তাহলে ডাব্লিউ স্কোয়ার হইলো, আর একটা সামেশন সাইন আছে। এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে কি হয়? সামেশন তো একটা কনস্ট্যান্ট, এটাকে সিম্পলি বসাই দিলাম, টু সামনে চলে আসলো, এই যে টু, আর ডাব্লিউ এর উপরে কি হবে? ডাব্লিউ এর উপরে টু মাইনাস ওয়ান, তাই ওয়ান হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হয়ে যাবে আমার ডিফারেন্সিয়েশনের ভ্যালু। এটাই কিন্তু এখানে লেখা আছে, টু সিগমা টু সামেশন ডাব্লিউ, এই যে টু সামেশন ডাব্লিউ, এটা লিখলাম। তাহলে এতটুকু যদি বুঝে থাকি, তাহলে মোটামুটি কাজ আমাদের অনেকটাই আগায় গেছে। এই জায়গাটা একটু টাফ ছিল। এতটুকু তাহলে লিখলাম। আর নিচেরটা কি এখন? হট, এই যে নিচেরটা বাকি আছে, জি ডাব্লিউ এর স্কোয়ার। তাহলে জি ডাব্লিউ এর মানটা সিম্পলি বসাই দিলাম। জি ডাব্লিউ এর মান আমরা যেটা ধরছিলাম সেটা বসাই দিলাম। এই যে হাফ ছিল, এখানে স্কোয়ার আসছে, ফর্মুলা থেকে স্কোয়ার আসছে। এখন একটু সিম্পলি এরিথমেটিক কিছু কাজ টাজ করতে হবে। যেমন এটা হুবহু সেম লিখলাম, আর ই সেম লিখলাম, এই অংশটা সেম লিখলাম। এখানে দুই আর ওই যে দুই, এই দুয়ে দিয়ে কাটা যাচ্ছে, এই দুয়ে দিয়ে কাটা যাচ্ছে, বাকি যা থাকে সব লিখে ফেললাম। নিচে এখানে হাফ আর স্কোয়ারে কাটা যাচ্ছে, এই যে বাকিটা লিখে ফেললাম। মাইনাস ল্যামডা ওয়ান, এটা কিন্তু মেট্রিক্স, এটা ছোট করে লিখলে হবে না, এটা বড় করে লিখতে হবে। এটা কিন্তু একটা ম্যাট্রিক্স। সো ল্যামডা ওয়ান। এরপর যেটা করতে হবে, এটা সমান জিরো ধরতে হবে। আমরা নর্মালি কি করি, ডিরাইভেশন করার পরে কিন্তু ইকুয়াল টু জিরো বসাই, ডাব্লিউ এর মানটা বের করার জন্য। আমাদের যে ভেরিয়েবল, ভেরিয়েবল কিন্তু ডাব্লিউ, ওই ডাব্লিউ এর মান বের করার জন্য আমরা নর্মালি কি করি, এফসি মানে ডিরাইভেশন করার পরে সেটা সমান জিরো বসাই দিই। তাহলে এই যে এটা মোটামুটি একটা ডিরাইভেশন করলাম। এখন এটা সমান জিরো বসাইতে হবে। তাহলে এফওসি সমান জিরো। এই এফওসি বলতে এই পুরা জিনিসটাকে বলা বলা হচ্ছে এফওসি, পুরা জিনিসটাকে, পুরা জিনিসটা সমান জিরো বসাইলাম, ল্যামডা ওয়ান কে এই পাশে দিয়ে দিলাম। তাহলে হয়ে গেল পজিটিভ ল্যামডা ওয়ান। এরপরে যেটা করছি, আর গুণন করে দিছি এটা, আর এটা গুণ করে দিছি, তাহলে এটা হয়ে গেল
এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে উভয় পাশকে উভয় পাশকে আমি এই জিনিসটা দিয়ে গুণ দিলাম। এই জিনিসটা কোত্থেকে পাইছি? এই যে আহ এখানে দেখা যাচ্ছে, এই যে হুম, এই জিনিসটা একটা ক্যাচার লাগাই দিবে আমার, যে এটা -1/2 আছে। তাহলে এই জিনিসটাকে আমি আউট করে দেওয়ার জন্য আমি কি করলাম, এই মাইনাস ছাড়া যেটা থাকে সেটা দিয়ে গুণ দিলাম। এটা কিন্তু মাইনাস ছাড়া অংশটা কিন্তু এই যে এটার সাথে মিলে যায়। তো আমি কি করলাম, এখানে একটা মাইনাস দেখতেছি, যেহেতু এটা আমার ঝামেলা লাগাইতে পারে, এই জন্য আমি এই জিনিসটাকে কি করতে চাই, ডিলিট করে দিতে চাই। সো ডিলিট করার জন্য আমার কি করতে হবে, এই জিনিসটা দিয়েই মাইনাস ছাড়া এই পুরো জিনিসটা দিয়ে আমাকে কি করতে হবে, উভয় পক্ষকে গুণ দিয়ে দিতে হবে। তাহলে উভয় পক্ষকে যদি গুণ দেই, তাহলে এইটাকে যদি আমি এই জিনিসটা দিয়ে গুণ দেই, এই যে এটা দিয়ে, হ্যাঁ এখানে মাইনাস ছাড়া, কিন্তু মাইনাস ছাড়া গুণ দেই, তাহলে কি হবে, এটা আবার এটা আমি লিখতেছি না, এই দুইটা জিনিস যদি আমি লিখি তার মানে এটা স্কোয়ার হবে। স্কোয়ার হলে স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে বাকি অংশটা থাকবে। ঠান্ডা মাথায় বুঝলেই, একটু খেয়াল করলেই বোঝা যায় যে আমি যদি এই জিনিসটাকে আবার এই জিনিসটা দিয়ে গুণ দেই, তাহলে এটা কি হবে, স্কোয়ার হবে, স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে বাকি থাকবে এটা মাইনাস। এই অংশটা দেখে দেখে লিখলাম। এবং এটা তো আমি এটাকে ডিলিট করার জন্য তো আমি উদ্দেশ্য প্রণোদিত ভাবি আমি এটা দিয়ে গুণ দিছি। তো এটা আর এটা কিন্তু গুণ করলে কি হয়ে যায়, জিরো হয়ে যায়, মানে ওয়ান হয়ে যায় আর কি। তো এটা আর এটা গুণ করলে কি হয়ে যায়, ওয়ান হয়ে যায়। কিভাবে ওয়ান হয় সেটা একটু দেখাই, অনেকে বুঝতে নাও পারে। সাপোজ আমি পুরাটাকে আমি এ ধরতেছি, হ্যাঁ এই পুরা জিনিসটাকে আমি এ ধরি। এর উপরে কি আছে, -1/2। আমি আবার এটাকে গুণ দিব কি দিয়া, এর উপরে হাফ দিয়ে গুণ দিতেছি, তাই না? এর উপরে হাফ দিয়ে আমি গুণ দিতেছি। তাহলে এর উপরে যদি এখন আমি নর্মাল সূচকের নিয়ম যদি করি, তাহলে কি হবে, -1/2, আর এখানে কি হবে, +1/2 হয়ে যাবে। এটা কিন্তু নর্মাল সূচকের নিয়ম, যে একটা আহ, এভাবে দুইটা এ যদি মিলে যায়, একটা এ আমি লিখতে পারি, লিখে আমি পাওয়ার গুলা কি করতে পারি, যোগ করে দিতে পারি, গুণটাকে আউট করে। তাহলে -1/2 +1/2 কি হয়, জিরো হয়, এ টু দি পাওয়ার 0 হয়ে যায়। এ টু দি পাওয়ার 0 মানে তো ওয়ান। তার মানে এই পুরো টার্মটা কি হয়ে যাচ্ছে, ওয়ান হয়ে যাচ্ছে। তাহলে মানে বাকি থাকতেছে যেগুলা, যেগুলো থাকতেছে এগুলাকে আমি দেখে দেখে লিখলাম। আর এদিকে কি হইতেছে, এদিকে একটা ক্যাচাল বাড়তেছে। এদিকে হইতেছে যে এই যে ডাব্লিউ স্ল্যাশ, হ্যাঁ এই জিনিসটা, এটা ওয়ান ছিল, এখানে পাওয়ার ওয়ান ছিল। এখন আমি কি করতেছি, আবার হাফ দিয়ে এটাকে গুণ দিতেছি। তাহলে কি হবে, সেম জিনিসটার উপরে ওয়ান, এই যে এখানে, এখানে কি হয়ে যাবে, এর উপরে ওয়ান আছে অলরেডি আগে থেকে, আর আমি হাফ দিয়ে আবার গুণ দিলাম, তাই না? এই যে এই জিনিসটার উপরে ওয়ান আছে না মনে মনে, তো এই মাইনাসটাকে আমি ডিলিট করে দেই, মাইনাসটা নাই। কারণ এর উপরে ওয়ান আছে, আমি আবার এর উপরে হাফ দিয়ে গুণ দিলাম, তাহলে এখন এখন কি হবে, 1+1/2, 1+1/2 হয়ে যাবে না? এই যে 1+1/2 কিন্তু আমি এখানে লিখছি। এই 1+1/2 মিলাইয়া হয়ে যায় কত, 3/2, লসাগু নিলে 3/2 হয়ে যায়। বাকি সব জিনিস দেখে দেখে লিখছি। এবং আমার আরেকটা জিনিস এখানে করতে হচ্ছে যে উভয় পক্ষকে আহ, এই অংশটা দিয়ে ভাগ দিতে হচ্ছে, এটা দিয়ে ডাব্লিউ প্রাইম আর ই, এটা দিয়ে আমি ভাগ দিতেছি, যাতে আমি সামেশন ডাব্লিউটাকে একটু রিল্যাক্সিং ভাবে পাই, আলাদা ভাবে পাই। কারণ আমার তো উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউ এর মান বের করা। তো এই যে ডাব্লিউ এর সাথে যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমি সরাইতে চাইতেছি। তাহলে এখানে যেটা মাল্টিপ্লিকেশন করার পরে আমার কাজ কি, এখানে আমি ডাব্লিউ প্রাইম আর ই দিয়ে ভাগ দিতেছি। তাহলে এই যে তিনটা টার্মকে আমি কি করলাম, ডাব্লিউ প্রাইম আর ই দিয়ে ভাগ দিলাম। ডাব্লিউ প্রাইম আর ই দিয়ে যদি ভাগ দিই, এটা এটা আউট হয়ে যায়। তাকে সামেশন ডাব্লিউ, এই যে সামেশন ডাব্লিউ লিখলাম। আর এই যে জিনিসটা আর এছাড়া বাকি জিনিসটাকে আমি একটু সিম্পলি ভাবে এখানে এটাকে K1 বললাম। হুম এটা জাস্ট নোটেশন ধরলাম আর কি, এটা সমান কি ধরলাম, K1 ধরলাম। এই ওয়ানটা ছোট করে লিখতে হবে, এটা এখানে বড় হয়ে গেছে বলে এটা ছোট করে লিখতে হবে, K1। এই পুরাটাকে আমি কে ধরলাম আর কি, বলা যায় কে, বা এক্স ধরলাম, সাপোজ এক্স আর ই, মাইনাস এটা তো সামেশন ডাব্লিউ লিখলাম। আর এই যে আবার আহ ল্যামডা 1 ছাড়া বাকি টার্মটাকে আমি কি বলতেছি, K2। তবে আমি ওয়াই বলতে পারতাম। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি এখন, K1 আর ই মাইনাস সামেশন ডাব্লিউ ইকুয়াল টু ল্যামডা 1 K2। এগুলাকে ধরা হইলো আর কি, এটা সমান K1, এটা সমান K2 ধরা হইলো একটু সিম্পল করার জন্য। এরপর যেটা হইতেছে, সামেশন ডাব্লিউটাকে আমি এই পাশে পাঠাই দিলাম, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম। এরপরে এই যে ডাব্লিউ এর মান, তো আমার তো উদ্দেশ্য হচ্ছে ডাব্লিউ এর মান বের করা, ডাব্লিউ কে আমি ফ্রি করতেছি আর কি। এই যে ডাব্লিউ টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, একটু একটু ফ্রি হইলো।
এখন ডাব্লিউ এর সাথে যে সামেশন চিহ্নটা আছে, এই সামেশনকে আমি যদি এই পাশে পাঠিয়ে দিই, মানে এটা কিন্তু ভার্কোভার ম্যাট্রিক্স, আমি জাস্ট সিম্পল মানে আহ, তাড়াতাড়ি বলার জন্য এটাকে সামেশন বলতেছি, কিন্তু এটা এটা কিন্তু আসলে সামেশন না, ভার্কোভার ম্যাট্রিক্স। ভার্কো মানে ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স। সো এই ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটার সামনে কি হয়ে যায়, এটা ইনভার্স হয়ে যায়, -1 উপরে -1 হয়ে যায়, ইনভার্স হয়ে যায়। একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে ডাব্লিউ এর উপরে যখন এই জিনিসটা থাকে, একটা কমা থাকে, সেটাকে বলা হয় ডাব্লিউ এর ট্রান্সপোজ। আর ডাব্লিউ এর উপরে যদি -1 থাকে, সেটাকে বলা হয় হচ্ছে ডাব্লিউ এর ডাব্লিউ এর কি বলা যায় এটাকে, ট্রান্সপোজ না, এটাকে বলা হবে তখন, বলে গেলাম দেখি, সামেশনের উপরে -1 মাত্রই তো বললাম, ইনভার্স, ইনভার্স, রাইট। এটাকে বলা হচ্ছে, কমা থাকলে এটাকে বলা হয়, উম এখন এটা বলে গেছি, মানে মাথা নাই, মাথার জায়গায় নাই। এটাকে বলা হয় কি জানি, ট্রান্সপোজ, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোজ। আর যখন -1 এটাকে বলা হয় হচ্ছে ইনভার্স, এটাকে বলা হয় হচ্ছে ইনভার্স। তো এই দুটো জিনিস একটু ক্লিয়ার করে থাকতে হবে আর কি, আমার কাছে লাগতেছিল, এই জন্য আমি একটু ক্লিয়ার করে দিলাম। সো ডাব্লিউ এর মান পেয়ে গেলাম না, ডাব্লিউ এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে এটা একটা ক্লাস ছিল, এই পর্যন্ত একটা ক্লাস ছিল। সো এক্সামে আসতে পারে যে ডাব্লিউ সমান এটা প্রমাণ করো, যদি এতটুকু বলে তাহলে এতটুকু এসে থেমে যেতে হবে। আর যদি বলে যে আর একটা জিনিস প্রমাণ করো, সাপোজ একদম আনসারটা যদি দেখায় যে ডাব্লিউ সমান এটা প্রমাণ করো, তাহলে কিন্তু আমাদের আর একটু আগাইতে হবে, এই এই জায়গাটা একটু, যেটা দুইটা পেজ বাকি আছে, এই দুইটা পেজ একটু লিখতে হবে। তাহলে এই জায়গাটা থেকে পরের জায়গাটাতে যাওয়ার উপায় কি, সেটা হচ্ছে এই লাইনটা একটু পড়তে হবে। এই লাইনটাকে আমি সিম্বলিক্যালি এখানে লিখছি, এই যে এই ব্র্যাকেটের ভিতর, এই যে বক্সের ভিতরটা, এই বক্সের ভিতরটা মানে এখানে লিখতে হবে না, এক্সামের খাতায় বক্সের ভিতরটা লিখতে হবে না, জাস্ট এই বাংলা কথাটাকে আমি একটু নোটেশন দিয়ে লিখলাম আর কি। তো সেটা হচ্ছে যে এখানে বাংলা কথাটা কি লিখছে পড়ি, সেটা হচ্ছে মার্জিন চেঞ্জ ইন পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্ন, পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্নের চেঞ্জ ইজ প্রপোর্শনাল। প্রপোর্শনাল মানে হচ্ছে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিতে হবে আর কি, যেটা একটা, এটা প্রপোর্শনালের সাইন। তাহলে পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্ন ইজ প্রপোর্শনাল। তাহলে পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্নের ফর্মুলা বলছিলাম যে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, এই যে এটা হচ্ছে পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্নের ফর্মুলা, ডাব্লিউ এর উপরে প্রাইম আর ই। তাহলে এই যে পোর্টফোলিও অ্যাক্সেস রিটার্ন ইজ প্রপোর্শনাল টু কি, পোর্টফোলিও ভেরিয়েন্স। এই যেটা হচ্ছে পোর্টফোলিও ভেরিয়েন্স। তাহলে পোর্টফোলিও ভেরিয়েন্স এর ফর্মুলা যেটা, মানে পোর্টফোলিও রিস্ক আর কি, ভেরিয়েন্স না, রিস্ক বলতে হবে এখানে। স্যার লিখছে পোর্টফোলিও ভেরিয়েন্স, কিন্তু এখানে তো আবার রিস্কের ফর্মুলা দিচ্ছে, তাই না? তাহলে কি বলতে হবে, যে এক্সেস এক্সেস রিটার্নের চেঞ্জ, এক্সেস রিটার্নের চেঞ্জ ইজ প্রপোর্শনাল টু দ্য মার্জিনাল চেঞ্জ। এটা কোথায়, মানে এটা একটা এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন বা এটা একটা রুলস বলা যায়। সো কোথায় এটা সমান হবে, যে আমার যে এক্সেস রিটার্নটা আমার রিস্কের প্রপোর্শনেট হবে আর কি। প্রপোর্শনেট বলতে আমরা বলতে পারি যে সাপোজ 4 = প্রপোর্শনাল অফ 8। আমি প্রপোর্শনটা যদি ধরি, হাফ যদি ধরি, প্রপোর্শনের ভ্যালু যদি আমি একটা কনস্ট্যান্টের ভ্যালু যদি হাফ ধরি, সেক্ষেত্রে এখানে 8 হবে। তাহলে এই যে 4 = 8-এর প্রপোর্শনাল, ঠিক আছে, এই 4 জিনিসটা 8-এর প্রপোর্শনেট। তাহলে প্রপোর্শনের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট, একটা ভ্যালু হয়, এটা আর কি বোঝানো হয়েছে যে এক্সেস রিটার্নটা ইজ প্রপোর্শনেট টু পোর্টফোলিও ভেরিয়েন্স। এই জিনিসটা একটা রুলস, এই রুলসটা কখন হয়, কখন এই রুলসটা সত্যি হয়, এট দি অপটিমাম পোর্টফোলিও, এট দি অপটিমাম পোর্টফোলিও। সো আমার পোর্টফোলিওটা যখন অপটিমাম হবে, তখন আমার এক্সেস রিটার্নটা আমার রিস্কের একটা প্রপোর্শনেট ভ্যালু হবে। আমার এটাকে যদি আমি এক্সেস রিটার্ন বলি, এই আমার এক্সেস রিটার্নটা কি হবে, আমার রিস্কের একটা প্রপোর্শন হবে। তার মানে 50% হবে। এক্সেস রিটার্ন ইজ ইকুয়াল টু 50% অফ রিস্ক, এভাবে সিম্পলি বলা যায়। এই লাইনটা লিখতে হবে না, এখন ডিরেক্ট আমাকে এখানে আসতে হবে। এখানে আমি বলতেছিলাম কিন্তু চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ মানে কিন্তু আবার এই জিনিসটা না, যেটা অলরেডি আমি বক্সের মধ্যে লিখছি। বক্সটা আমি কেন আবার বলতেছি যে এটা এক্সামে লেখা যাবে না, কারণ এটা কিন্তু আবার পুরা এই লাইনটাকে রেপ্লিকেট করতেছে না। কারণ এখানে তো আমি চেঞ্জ নিতেছি না, আমি এখানে পুরা পুরা কি নিতেছি, পুরা এক্সেস রিটার্নটা নিতেছি। এক্সেস রিটার্নের চেঞ্জটা লাগবে। এক্সেস রিটার্নের চেঞ্জ কি, মানে ডেরিভেশন করলে তো আমরা চেঞ্জটা পাই, স্লোপটা পাই। একটা লাইনকে, একটা ইকুয়েশনকে আমরা যদি এটা এটাকে ডেরিভেশন করি, তাহলে আমরা কি পাই,
চেঞ্জটা পাই। চেঞ্জ মানে হচ্ছে স্লোপ, মানে ডিরাইভেশন আর কি। ডিরাইভেশন মেইনলি আমরা করি হচ্ছে আমাদের স্লোপটা নির্ণয় করার জন্য। তাহলে আমার যে অ্যাক্সিস রিটার্ন, এটার স্লোপ বের করলে এটাকে যদি আমরা ডিরাইভেশন করি, অলরেডি করে আসছি পিছনে, তো এটা ডিরাইভেশন করলে কি আসে, ই আর ই বসে যায় না, এটা ডিরাইভেশন তো আর ই, এটা আমরা কিন্তু আগে করছি। সো এটার ডিরাইভেশন হচ্ছে আর ই, এবং এটার ডিরাইভেশন হচ্ছে এই পুরাটা, এটা কিন্তু আগে করে আসছি। ঠিক আছে, এই পুরাটার ডেরিভেশন হচ্ছে এটা, ওই যে মনে আছে আউটার ডিফারেন্সিয়েশন এবং ইনার ডিফারেন্সিয়েশন। তাহলে এই যে হাফ, হাফ হচ্ছে সামনে আসে, এখানে হাফ সামনে আসে, এরপর এই পুরো জিনিসটা লিখতে হয় ওয়ান মাইনাস হাফ লিখতে হয়, এরপর ইন্টু টু, টু সামেশন ডাব্লিউ আসছিল, পরে টু আর হাফে কাটা যায়। এই পুরো জিনিসটা কিন্তু এখানে দেখাইছিলাম, আম, মনে থাকার কথা। এই যে এই জিনিসটা কিন্তু এটা হচ্ছে আমার রিস্কের ডিফারেন্সিয়েশনটা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা উপর থেকে আসছে, এটা এটা। তাহলে এই জিনিসটা আমাকে লিখতে হবে, এটা হচ্ছে আমার হ্যান্সের পরে আমি এই জিনিসটা লিখবো। মানে এই জিনিসটা হচ্ছে এই পুরো বাংলা কথাটাকে রেপ্লিকেট করতেছে, এটা লেখা যাবে না, এটা জাস্ট আমি এই বাংলা এই কথাটাকে বোঝানোর জন্য এখানে লিখে রাখছিলাম। আচ্ছা, এখন আসি তাইলে এখানে আর ই ইকুয়াল টু দিলাম, এই যে এখানে যে প্রপোর্শনের যেটা ছিল এটাকে আমি এম ধরলাম। এই যে হাফ, হাফই তো আমার হচ্ছে এই প্রপোর্শনেট। এই প্রপোর্শনেটকে এখন আমি আর প্রপোর্শনেট এই সাইন দিয়ে লিখবো না, বরং এটাকে আমি কি করলাম, হাফ এম ধরে নিলাম, এটাকে ধরে নিলাম এম। ঠিক আছে, অনেক কিছুই ধরে নিতেছি এম। আচ্ছা, বাকি পুরা জিনিসটা দেখে দেখে লিখলাম। এরপরে যেটা করতে হবে, আবার ধরতে হবে এই পুরা জিনিসটাকে, এখন আমি এম এম স্ল্যাশ বলবো, মানে এম ট্রান্সপোজ বলবো। এই পুরা জিনিসটাকে এম ট্রান্সপোজ ধরে নিলাম। তাহলে বাকি থাকলো কি এম ট্রান্সপোজ আর হচ্ছে সামেশন ডাব্লিউ। তাহলে যে এম ট্রান্সপোজ সামেশন ডাব্লিউ লিখলাম। এরপরে যেটা হচ্ছে যে ডাব্লিউ এর মান বের করতে চাচ্ছি আমি, সো ডাব্লিউ এখানে থাকলো, আর বাকি সব জিনিসকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। তাহলে এম স্ল্যাশ কে যদি আমি এই পাশে পাঠাই দিলে এটা হয়ে যায় ওয়ান বাই এম স্ল্যাশ, আর সামেশন যদি ওই পাশে যায় তাহলে হয়ে যায় সামেশনের ইনভার্স। তাই না, এই দুইটা জিনিসকে আমি এই পাশে একটা একটা করে পাঠাইলাম। তাহলে ডাব্লিউ এর মানটা বের হইলো। তাহলে ডাব্লিউ এর মান কি আসলো, এই পুরা জিনিসটা, এটা আবার সি করতে গিয়ে আসলো, যে আবার ধরতে হবে, কি ধরতে হবে, কাকে ধরতে হবে, ধরতে হবে হচ্ছে এই যে এটাকে ওয়ান বাই এম স্ল্যাশ, এটাকে কে ধরতে হবে, সি ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান এই জিনিসটা আসছিল, এবং এই ওয়ান বাই এম স্ল্যাশ এটাকে আমি আবার সি ধরতেছি। তাহলে এখানে অনেক কিছু ধরলাম, আবার শুরু থেকে আসি। সেটা হচ্ছে আমি প্রপোর্শনের জিনিসটাকে এম ধরছি। এই লাইনটা কিভাবে আসছে সেটা তো বুঝছি, এটাকে বুঝে নিতে হবে এই লাইনটা কিভাবে আসছে। এই লাইনটা আসতে পারলে আমরা বাকিগুলো ধরাধরি করে শেষ করে ফেলতে পারবো। প্রপোর্শনেটকে ধরলাম এম, এম সহ এই পুরা জিনিসটাকে ধরলাম এম স্ল্যাশ। এরপরে আবার কি করলাম, এম স্ল্যাশ এবং সামেশনকে এই পাশে পাঠাইলাম। পাঠানোর পরে এম স্ল্যাশ কে, এম স্ল্যাশ কি হয়ে গেল, ওয়ান বাই এম স্ল্যাশ হয়ে গেল, এই ওয়ান বাই এম স্ল্যাশ কে আমি আবার ধরতেছি সি, সি। তাহলে বাকি জিনিসগুলা থাকলো। তাহলে ডাব্লিউ এর মান আরেকটা পাইলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে ডাব্লিউ এর মানটা আপাতত এখানে হোল্ড থাকবে, ডাব্লিউ এর মানটা আপাতত এইভাবে হোল্ড থাকবে। এখন সি এর মানটা আমাদের বের করতে হবে, এই যে সি, এই যে সি, এই সি এর একটা মান বের করতে হবে। সি তো আসছে অনেক কিছু ধরাধরি করে, তাই না, এটাকে ধরছি, আবার এটাকে ধরছি, আবার ওইটাকে ধরছি, এভাবে সি আসছে। এই সিটা তো আসলে তাহলে এপ্রোপ্রিয়েট জিনিস একটা হচ্ছে না, এই সিটাকে নিয়ে একটু আরেকটু অ্যানালিসিস করতে হবে। সেটা হচ্ছে সি এর মানটা বের করার জন্য আমাদের হেল্প নিতে হবে এই জিনিসটার। এই জিনিসটা কি মনে রাখার কথা, একটা কনস্ট্রেন্ট, আমাদের যে কনস্ট্রেন্ট ফাংশন, সেটা কিন্তু এটা। তাহলে কনস্ট্যান্ট ফাংশনের হেল্প নিয়ে আমি সিটা বের করব। অলরেডি কিন্তু আনসার অলমোস্ট কাছাকাছি চলে আসছি আমরা, ডাব্লিউ এর মান কিন্তু আমাদের ডাব্লিউ এর মান কিন্তু মোটামুটি এই ফর্মেই থাকবে। এখন জাস্ট সিটা তো হচ্ছে আমরা অনেক কিছু অ্যাজাম্পশন করে করে আসছি, সি, এই সি এর একটা অ্যাপ্রোপ্রিয়েট মান আমার লাগবে। তো এই সিটা বের করার জন্য কার হেল্প নিতেছি, হেল্প নিতেছি হচ্ছে আমার কনস্ট্রেন্ট ফাংশনের। তাহলে কনস্ট্রেন্ট ফাংশন হচ্ছে এটা, ডাব্লিউ স্ল্যাশ ওয়ান ইকুয়াল টু ওয়ান, মনে থাকার কথা, কনস্ট্রেন্ট নিয়ে অনেক আলোচনা করছিলাম। তো এই যে ডাব্লিউ আছে, ডাব্লিউ এর মানটা আমি এখানে বসায় দিলাম। এই যে ডাব্লিউ এর যে মান যেটা পাইলাম, সেটাকে আমি কি করলাম, এই যে মানটা বসায় দিলাম। আর এই যে একটা উপর একটা সাইন আছে, এই সাইনটাকে আমি এখানে দিলাম, ম্যাট্রিক্স ওয়ান বসাইলাম ইকুয়াল টু নর্মাল ওয়ান বসাইলাম। এখান থেকে আমি কি করব, সি এর মানটা বের করব। তাহলে সি এর মান বের করলে কি করতে হবে, সি এর উপরে ওই যে একটা ইয়া আছে, ট্রান্সপোজ আছে, সি এর উপরে ওই ট্রান্সপোজটা দিয়ে দিতে হবে। তো সি তো একটা কনস্ট্যান্ট, সি এর উপরে ট্রান্সপোজ দিলে আসলে সি থাকবে এটা।
কিছু হবে না। তো এই জন্য সি এর উপর আর কিছু দেই নাই। তো সি এর উপর ট্রান্সপোজ মানে সি এই। এরপরে আসতেছে হচ্ছে আর ইতে চলে গেছি আমি। সি সি এর পর ডিরেক্ট আর ইতে চলে গেছি, তাহলে আর ইর উপরে ট্রান্সপোজ, তাহলে আর ইর উপরে ট্রান্সপোজ সিম্পলি লিখলাম আর ইর উপরে ট্রান্সপোজ। এরপরে সামেশন, তার উপরে -1, সামেশন -1 এর উপরে ট্রান্সপোজ দিলে আসলে কিছু হয় না, এটা সেমই থাকে। তার মানে সি এবং সামেশনের উপরে যে মাইনাস মানে সামেশন, এই দুইটা জিনিসের উপরে ট্রান্সপোজ দিলে আসলে এগুলো কি হয় না, কোনো চেঞ্জ আসে না এগুলার। সি হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো সি এর কোনো চেঞ্জ হবে না, সি সি এই থাকবে। ট্রান্সপোজ করি আর যাই করি, কারণ পাঁচকে আমরা যদি ট্রান্সপোজ করি, পাঁচকে আবার ট্রান্সপোজ করে কেমনে, পাঁচকে তো ট্রান্সপোজ করার কিছু না, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে তো ট্রান্সপোজ করার কিছু না। ট্রান্সপোজ বলতে কি, র কে কলাম লেখা। যেমন এইভাবে যদি থাকতো 1 1 1, এটাকে যদি আমরা ট্রান্সপোজ করতে, তাহলে এই আসে 1 1 1, এইভাবে আসে ট্রান্সপোজ করলে। কিন্তু একটা কনস্ট্যান্ট কে তো ট্রান্সপোজ করার কিছু নাই। এরপরে যেটা আর ই কে তো আর এইভাবে লিখলামই। আর সামেশনের উপরে যে ইনভার্স বা সামেশন কে ট্রান্সপোজ করলে সামেশন এটাই এটাই থাকে, কারণ হচ্ছে ওই যে এই এখানে এই জিনিসটা বুঝতে হেল্প করবে আমাদের, ওই যে একটা সিমেট্রিক ওয়ার্ড লিখে আসছিলাম না একদম প্রথম পেজে, বলতেছিলাম যে এই জিনিসটা কি সিমেট্রিক, মানে দুই পাশেই হচ্ছে সেম, আয়নার মতো। সো এই জিনিসটাকে যদি আমি আবার ঘুরাই, এই যে রোটাকে আমি যদি কলাম অনুযায়ী লিখি, হ্যাঁ, প্রত্যেকটা রোকে যদি আমি কলাম অনুযায়ী লিখি, তাহলে কিন্তু সেম জিনিসটাই আসে। ঠিক আছে, এটাকে যদি আমি আবার একটু 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 মনোযোগ দিলে দেখা যায়, এই যে সিগমা 1 2 1 1 1 2 1 3, এটাকে যদি আমি আবার কলামে লিখি, তাহলে কিন্তু এই যে এটার সাথে মিলে যায়। তার মানে এটাকে ট্রান্সপোজ করলে এটাই আসে। এই জন্য এটা ট্রান্সপোজের কোনো ইম্প্যাক্ট এটার উপরে পড়ে না। এই তিনটা জিনিসের উপরে ট্রান্সপোজ গুলা বুঝলাম, যে সি এর উপরে ট্রান্সপোজ দিলে কিছু হয় না, সামেশনের উপর ট্রান্সপোজ দিলে কিছু হয় না, সেম থাকে থাকে। এবং আর এর উপরে ট্রান্সপোজ, এটা তো আমি আর এর উপর ট্রান্সপোজ সিম্পলি লিখছি, এটাকে তো আর চেঞ্জ টেঞ্জ করে নেই কিছু। আর এই যে ওয়ান নামের একটা ম্যাট্রিক্স আছে, 1 = সিঙ্গেল 1 বসাইলাম, এখান থেকে আমি সি এর মানটা কিন্তু পেয়ে যেতেছি। তাহলে সি সমান কি আসতেছে, =1 এই পুরো জিনিসটা আসতেছে। এই যে সি এর মানটা, এটাকে কষ্ট করে ডাব্লিউ এর যে ফর্মুলা সেটার মধ্যে বসাই দিলেই সবার কষ্ট শেষ। তাহলে সি এর মানটা বসাই দিই। এই যে সি এর মান হচ্ছে এটা পাইলাম, ইনটু বাকি থাকলো ওই যে যে অংশটা ডাব্লিউ এর মধ্যে যে অংশটা বাকি থাকে সেটাকে এখানে বসাই দিলাম। এটাকে এই ওয়ান এর সাথে গুণ দিয়ে দিলাম, তাহলে হইলো এটা যাই হয়। এখন একটু আবার এখানে আমি দুটা লাইন একসাথে করে ফেলছি, তো এটা এটা গুণ দিলে তো এটাই হয়। এখানে যেটা করছি যে এই যে আর ই, এই আর ইর ফর্মুলাটা আমি একটু বসাই দিছি এক লাইনের মধ্যেই। আর ই মানে হচ্ছে মনে আছে, μ - RF1, μ - RF1। আর ই মানে কি ছিল, এক্সেস রিটার্ন। এক্সেস রিটার্ন মানে কি ছিল, এই যে মিউ থেকে আরএফ গুলাকে মাইনাস করা। এই যে আর এর ফর্মুলাটা আমি সিম্পলি এখানে বসাই দিছি, নিচেও সেম আর ই আছে, নিচেও দেখতেছি এই যে আর এর ফর্মুলাটা আমি বসাই দিলাম, এবং সেটার উপর একটা ট্রান্সপোজ আছে, ট্রান্সপোজ বসাই দিলাম। ওয়ান নামের একটা ম্যাট্রিক্স আছে, ওয়ান ম্যাট্রিক্সটা বসাইলাম, সামেশন আছে, সামেশন বসাইলাম। তাহলে এই হচ্ছে ডাব্লিউ এর মানটা আসলো। এক্সামে এটা দুই ভাবে আসতে পারে। একটা হচ্ছে যে ডাব্লিউ সমান এটা প্রমাণ করো, এই যে এটা ডাব্লিউ সমান এটা প্রমাণ করো, অথবা আসতে পারে যে ডাব্লিউ সমান এটা প্রমাণ করো। তো যেটা প্রমাণ করতে বলবে সেই পর্যন্ত আর কি করতে হবে। আর যদি জাস্ট সিম্পলি বলে যে ডিরাইভেশন অফ টেনজেন্সি পোর্টফোলিও, তাহলে তো পুরোটাই করতে হবে। ঠিক আছে, যদি ডিরাইভেশন অফ টেনজেন্সি পোর্টফোলিও বলে তাহলে পুরোটাই করতে হবে। আমি পুরোটা আবার একটু সামারাইজ করি, সেটা হইতেছে এখানে আমরা পরিচয় চিনছি যে ডাব্লিউ সমান হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্স, ডাব্লিউ স্ল্যাশ সমান হচ্ছে একটা এটা র ম্যাট্রিক্স, আর এফ একটা রিস্ক ফ্রি অ্যাসেট, ওয়ান হচ্ছে একটা কলাম ভেক্টর, মিউ হচ্ছে আমার সিকিউরিটি রিটার্ন গুলা, এবং মিউ থেকে যদি আমি আরএফ বাদ দিই সেক্ষেত্রে আমার অ্যাক্সেস রিটার্ন গুলা চলে আসে, তাহলে এটা হচ্ছে, এটাকে আমরা বলি আর ই, অ্যাক্সেস রিটার্ন। এরপরে যেটা করছি সেটা হচ্ছে সিগমা স্কোয়ার পি এর জিনিসটা আমরা বের করে দেখাইছি, যেটা কিভাবে সিগমা স্কোয়ার পি, এটা যে একটা সিঙ্গেল ভ্যালু কিভাবে সেটা এখানে এক্সাম্পল আকারে দেখছিলাম, এই যে তিনটা ম্যাট্রিক্স গুণ করে বের করতে হয়। এরপর অবজেক্টিভ ফাংশন ডিরাইভ করছে যে শার্প রেশিও সমান এটা, এবং শার্প রেশিওর অ্যাক্সেস রিটার্ন মানে হচ্ছে এটা, পোর্টফোলিও রিস্ক মানে হচ্ছে এটা। এই দুটো জিনিসকে আগে মুখস্থ করে নিতে হবে। এরপরে হইতেছে কনস্ট্রেন্টটাও মুখস্থ করে নিতে হবে। এই তিনটা জিনিস মুখস্থ করে নিলে তাহলে একটু হাতটা চলবে। আর যদি এই তিনটা জিনিস মুখস্থ না থাকে তাহলে এক্সামে 1 ঘন্টা লেগে যাবে জাস্ট এটা লিখতেই। এরপরে ল্যাগ্রেঞ্জ ফাংশনটা আমি সাজায় নিলাম, অবজেক্ট ফাংশন প্লাস ল্যামডা দিয়ে
কনস্ট্যান্ট লিখতে হয়। এরপর এটাকে ডিরাইভেশন করলাম। ডিরাইভেশনে এই যে একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশটাকে বলা হয়, ভগ্নাংশকে ডিরাইভেশন করার যে রুল সেটাকে বলা হয় কোশন্ট রুল। কোশন্ট রুলকে, এই যে আমি উপরেটাকে এক্স ধরলাম, নিচেরটাকে ওয়াই ধরলাম, এক্স এবং ওয়াই ধরে আমি হর লব ইউজ করে একটা ফর্মুলা লিখলাম, এবং পরের অংশটাকে সিম্পলি ডিরাইভেশন করলাম। এরপরে যেটা করতে হয়েছে এখানে, এই যে যেটা ডিরাইভেশন করতে হবে সেটা ডিরাইভেশন করে ভ্যালুগুলা বসাইলাম। বসাইয়া এখানে আমি যে লাইনটা পাইলাম সেটা সমান জিরো বসাইলাম। জিরো বসাইয়া এরপর এখানে সিম্পল কিছু অ্যারিথমেটিক করছি। অ্যারিথমেটিকে বিভিন্ন জিনিস দিয়ে গুণ দিছি, ভাগ দিছি, যাতে আমার ক্যালকুলেশনটা সহজ হয় এবং ডাব্লিউ এর মানটা আমি পাই। ডাব্লিউ এর মানটা পাওয়ার জন্য এখানে কিছু অ্যারিথমেটিক কাজ করে নিতে হয়েছে। এখানে এই জিনিসটা সমান কে 1 ধরছি, এই জিনিসটা সমান কে 2 ধরছি। কে 2 ধরে ডাব্লিউ ডাব্লিউ কে ফ্রি করছি, ডাব্লিউ কে এক সাইডে নিয়ে আসছি এবং ডাব্লিউ কে পুরোপুরি ফ্রি করছি, যেটা প্রত্যেকটা জিনিসকে আমি অন্য সাইডে পাঠিয়ে দিছি। তাহলে ডাব্লিউ সমান এটা আসলো। এরপর যেটা করতে হয়েছে, এই ডাব্লিউ থেকে একদম এটা 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 অপটিমাম সলিউশন না কেন, সেটা হচ্ছে যে ডাব্লিউ এর মানের মধ্যে ডাব্লিউ থেকে যাচ্ছে। হ্যাঁ, একটা জিনিস আমি বের করতে চাই, এক্স এর মান বের করতে চাই, ডাব্লিউ ডাব্লিউ সমান বের করতে চাই, কিন্তু এখানে ডাব্লিউ থেকে যাচ্ছে। কারণ এখানে এই যে সামেশন আছে, হ্যাঁ, ভেরিয়েন্স কোভেরিয়েন্স ম্যাট্রিক্স আছে, অথবা এখানে λ1 K2, এই যে K2, বিশেষ করে সামেশনের কোনো সমস্যা নাই, এই সামেশনের সমস্যা নাই, K1 আর K2 তে সমস্যা। কারণ K1 থেকে আসছে, K1 কিন্তু আমি ওই যে এই জিনিসটাকে ধরছি K1, এখানে কিন্তু ডাব্লিউ এ ভর্তি, K2 এর মধ্যে ডাব্লিউ এ ভর্তি। তাহলে আমি বের করব ডাব্লিউ, আবার আমি বলতেছি যে এখানে ডাব্লিউ আছে ভিতরে। তাহলে আমি যদি এইভাবে একটা ইকুয়েশন লিখি যে এক্স সমান, আমি বলতেছি যে আমি এক্স এর মান বের করব, সেখানে আমি আবার এক্স এর ফর্মুলাটা কি দাঁড় করাইলাম, ডিরাইভেশন করে বের করলাম যে 2x প্লাস সাপোজ। তাহলে আমি এক্স এর মান বের করব, আমি আবার এখানে বলতেছি 2x+3 দিয়ে বের করতে হবে, তাহলে তো আমার আবার এগেইন এক্স এর মান লাগবে। এক্স এর মান আমি কই পাবো? এক্স এর মান ছাড়া তো আমি এক্স এর মান বের করতে পারতেছি না। তাহলে এই লাইনটাতে একটা এই সমস্যাটা আছে। এটাকে খুব সম্ভবত ওই এক্সেল একটা সমস্যা হয়, ওই এক্সেল এর সমস্যাটা নামে এটাকে ডাকা যায়। হ্যাঁ, যে ডাব্লিউ এর ফর্মুলাতে ডাব্লিউ থেকে যাচ্ছে। এই সমস্যাটা এখানে থেকে যাচ্ছে, যার কারণে এটা অপটিমাম সলিউশন না। এই কারণে আমাদের এখানে একটা কাহিনী করতে হচ্ছে, সেটা হচ্ছে যে অপটিমাম পোর্টফোলিওতে চেঞ্জ ইন অ্যাক্সেস রিটার্ন হবে প্রপোর্শনেট টু চেঞ্জ ইন পোর্টফোলিও ভেরিয়েন্স। এই ফর্মুলাটা লিখে এখান থেকে আবার ডাব্লিউ এর মানটা বের করলাম। ডাব্লিউ এর মানটা বের করে যেটা বের করলাম, এখানে আবার সি আছে, তো সিটা ডিরাইভ করা হয় নাই। সিটাকে ডিরাইভ করার জন্য আমরা কার হেল্প নিলাম? আমাদের কনস্ট্রেন্টের হেল্প নিলাম। কনস্ট্রেন্টের হেল্প নিয়ে সি এর মানটা বের করে এই সি এর মানটা এখানে বসাই দিলাম, তাহলে আসলো ডাব্লিউ। এবং এখানে আর ই যেটা আছে, আর ইর একটা সিম্পল ফর্মুলাটা বসাই দিলাম। এই হচ্ছে ডিরাইভেশন অফ টেনজেন্সি পোর্টফোলিও। এরকম জিনিস বেশি লাগবে না, কয়েকটা জিনিস হইলেই এমবিএ লাইফ হেল করে দিবে আর কি। স্টপ।